নমস্কার, আমি ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়াল আপনাকে স্বাগত। আপনারা জানেন রামায়ণ এবং মহাভারত বিভিন্ন সময় বিভিন্ন লেখক তাদের মতো করে রচনা করেছেন সেই সামাজিক পরিপ্রেক্ষিতে। তাই এই মহাভারতে এরকম কিছু জায়গা রয়েছে যেখানে বলা হয়েছিল যে গান্ধারী মাঙ্গলিক ছিলেন এবং তার স্বামীর দীর্ঘায়ু কামনার্থে প্রথমে তাকে একটি পাঁঠার সাথে বিয়ে দেওয়া হয়, তারপর সেই পাঁঠাকে বলি দেওয়া হয় এবং তারপর গান্ধারীর সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়। আর ভীষ্ম যখন এটা শুনে সে প্রচন্ড ক্ষেপে যায় যে একজন বিধবার সাথে ধৃতরাষ্ট্রের বিয়ে হয়েছে। তাই গান্ধার পরিবারের প্রত্যেককে কারাগারে নিক্ষেপ করা হয় এবং তাদের খাওয়া দাওয়াও খুব অল্প পরিমাণে দেওয়া হতো, মানে ন্যূনতম বেঁচে থাকার জন্য বা শ্বাস প্রশ্বাসটুকু চালানোর জন্য। এবার এই গান্ধার পরিবারে সুবালা রাজার যারা পরিবারের সদস্য রয়েছে তারা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে শকুনিকে বাঁচিয়ে রাখতে হবে। তাই তাদের যে খাওয়া দাওয়া ছিল সেটাও তারা শকুনিকে দিয়ে দেয় এবং তারা আত্মহননের পথ বেছে নেয়। আর তারপরেই শকুনি একটা প্রতিজ্ঞা করে যে সে কুরু বংশের ধ্বংস দেখে ছাড়বে, তার শেষ করে ছাড়বে। আর ওই যে শকুনি সেই সময়কার, এই শকুনি যুগে যুগে বিভিন্নভাবে তার রূপ পরিবর্তন করে আজও আমাদের সমাজে বর্তমান। বিশেষ করে এখন এই শকুনি ভর করেছে শনি দেবতার মতো রাজনৈতিক দলগুলোকে। কলির যেরকম শেষ নেই অন্ত নেই মৃত্যু নেই, সেরকম শকুনিরও অন্ত নেই শেষ নেই মৃত্যু নেই। এরকমই একজন মুখপাত্র রয়েছে তৃণমূল কংগ্রেসের, যে এই যুগের তৃণমূল কংগ্রেসের শকুনি। হয়তো কোনো কারণে এই দার্জিলিং এর সারদা কর্তা সুদীপ্ত সেনের সাথে সে কথাবার্তা বলেছিলেন তৎকালীন নেতা মন্ত্রীদেরকে নিয়ে, এবং তারপর সেগুলো নিয়ে যখন তদন্ত হয় তাকে কারাগারে নিক্ষেপ করা হয়। তারপর বেরিয়ে আসার পর সে তৃণমূলে এর জন্যই যুক্ত হয়েছিলেন হয়তো যে তৃণমূলের শেষ দেখে ছাড়বেন সে। আর এই কারণেই অরিজিৎ সিং এর পিছনে কাঠি করতে গিয়ে তৃণমূলকে আরো বিপদে ফেলে দিলেন। তিনি এক্স হ্যান্ডেলে বার্তা দিলেন যে এই নির্ভয়াকে নিয়ে বা তিলোত্তমাকে নিয়ে বা আরজি করে যে নৃশংস নারকীয় ঘটনাটি ঘটেছে, একজন তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে, তার প্রতিবাদ স্বরূপ অরিজিৎ সিং একটি গান বাঁধেন। সেই গানটি ওই মুখপাত্র শোনেন। শুনবার পর তার মনে হয়েছে গানটি ভালোই হয়েছে এবং যথোপযুক্ত হয়েছে, কিন্তু তার মনে হয়েছে উত্তরপ্রদেশে যখন এই ঘটনা ঘটে বা ভারতবর্ষে অন্যান্য জায়গাগুলোতে যখন এই ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে ওই গায়ক বা অরিজিৎ সিং কেন গান বাঁধেন না। তার কারণ কি সে হিন্দি বলয়ে কাজ করেন এর জন্য? যখন আপনার দ্বারা একটি ভুল হয়ে যায় বা আপনি কোনো সংস্থার দায়িত্ব রয়েছেন এবং আপনার উপস্থিতিতে সেখানে কোনো একটা ঘটনা ঘটে যায়, তখন যে ক্ষোভের বহিঃপ্রকাশ বাইরে থেকে ভিতরে আসে সেটা সংযতভাবে সামাল দিতে হয়। কিছু ক্ষেত্রে ভুল ঠিকের পরেও মাথা নিচু করে শুনে যেতে হয় যে পরিস্থিতিটা আগে ঠান্ডা হোক, তারপর আমি আমার বিষয়টি সকলের সামনে উপস্থাপিত করবো এবং বোঝাবো। কিন্তু ওই মুখপাত্রের তা সহ্য হয়নি। সে বুঝতেই পারেনি অরিজিৎ সিং একজন বাঙালি, সে বাংলাতেও গান গায়, হিন্দিতেও গান গায়, সে মুর্শিদাবাদে তার বাড়ি, সে বাংলারই একজন জনগণ, সে এ রাজ্যেরই একজন বাসিন্দা। তাই এখানে যখন কোনো একটি ঘটনা ঘটবে সেটার যে অভিব্যক্তি তার উপরে আসবে বা যে অভিঘাত তার মনকে স্পর্শ করবে সেটা অন্যখানে কম করবে, এটাই স্বাভাবিক। আমার বাড়ির পাশে আগুন লাগলে আমার শরীরে যেই আঁচ আসবে, যেই উত্তাপ আমার দ্বারা গৃহীত হবে, সেটা আমার থেকে দূরে যেখানে লাগবে সেটা হবে না। আর এর জন্যই পরিবারের যখন আগুন লাগে পার্শ্ববর্তী এলাকাতে, তখন বা পাশের বাড়িতে প্রতিবেশী সবার আগে এগিয়ে যায় কেবলমাত্র ওই আগুন নিভিয়ে ওই লোকটার যতটা ভালো করার জন্য, ঠিক ততটাই যাতে আমার বাড়িতে এই আগুন না এসে পড়ে তার জন্য। অরিজিৎ সিংও তাই করেছে। অত অরিজিৎ সিংকে নিয়ে উনি কথা বলতে গেলেন, খেপিয়ে দিলেন রাজ্যবাসীকে, অরিজিৎ সিং এর ভক্তদেরকে গালমন্দ খেতে হলো তাকে। আমি বুঝি না বাপু, এই মানুষগুলোকে কেন মুখপাত্র করা হয় একটি দলের? তারা কেন এভাবে কথা বলেন? কি দরকার ছিল তার এগুলো বলার? অরিজিৎ সিং এর এই বাংলা গানের প্রতি বা হিন্দি গানের প্রতি এই মুহূর্তে টলিউড বা বলিউডে তার যে কন্ট্রিবিউশন রয়েছে তার ধারে কাছে এই মুখপাত্র আগামী 7 জন্মে পৌঁছতে পারবে না। তারপরেও সে বলেছে, মানুষকে আরো তৃণমূলের থেকে বিমুখ করে দিয়েছে। কারণটা কি? আমার তো একটাই কারণ মনে হয়, শকুনি যেরকম কুরু বংশের ধ্বংস চেয়েছিলেন এবং দুর্যোধনের সাথে এর জন্য সখ্যতা স্থাপন করেছিলেন ভাগনার সাথে, ঠিক এখানে তাই। ওই জেলে নিয়ে যাওয়ার যে রাগটা, সেই রাগটা এখনো পর্যন্ত তার ভিতরে ধিক ধিক করে জ্বলছে, আর তার জন্যই এই কাণ্ড কারখানাগুলো সে করে বসে। বিরোধী এবং তৃণমূলের দুজনেরই চাপ রয়েছে এই মুহূর্তে। বিরোধী আন্দোলন যারা বিজেপি ভেবেছিল ছাত্র সমাজের নাম করে বা তাদের মতো করে বন্ড ডেকে আন্দোলনের অভিমুখটা তাদের দিকে নিয়ে আসবে, সেটা তারা পারেনি, কিছু ক্ষেত্রে ব্যর্থ হয়েছে।
নাগরিক সমাজ থেকে শুরু করে যেদিন এই বন ডাকা হয়েছিল বা ছাত্র সমাজ আন্দোলন করেছিল, সেদিনও এই চিকিৎসকরা বা জুনিয়র ডাক্তাররা বলেছিলেন পদত্যাগের কোনো দাবি বা কোনো কিছু নেই আমাদের আন্দোলনে, আমাদের একটি সহজ সরল আন্দোলনের অভিমুখ, এবং সেটা হলো বিচার চাই। যে নারকীয় ঘটনা ঘটেছে তার বিচার চাই। যারা এটা করেছে, ঘটিয়েছে, তাদের যথোপযুক্ত শাস্তি চাই। তারা বিজেপি বোঝে না, তারা সিপিএম বোঝে না, তারা তৃণমূল বোঝে না, তারা কিচ্ছু বোঝে না। তারা তাদের দিদি, তাদের সহপাঠী, তাদের সহকর্মীর সাথে যে ঘটনা ঘটেছে তার বিচার চায়। বিজেপির আন্দোলন ফ্লপ হলো, সিপিএম কে নিয়ে এরকম একটা কথা হচ্ছে, তারা তাদের মতো করে আন্দোলন করছে, এবং কিছু আন্দোলনকে তারা তাদের মতো করে ভলেন্টিয়ার সেজে সেগুলোকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে চাইছে। তার মানে আলটিমেটলি তার পরবর্তীতে যে আন্দোলনগুলো হয়েছে, আপনি জুনিয়র ডাক্তারদের বলুন, আপনি বিভিন্ন শিল্পী মানুষদের কথা বলুন, বা সমাজের বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষের যারা পায়ে পা মিলিয়েছে, এখনো পর্যন্ত মফস্বলে যেভাবে ক্রমাগত আন্দোলন চলে যাচ্ছে, দিনের পর দিন কলেজ স্ট্রিট থেকে একসাথে 3-4টে করে মিছিল বেরোচ্ছে এই ঘটনার প্রতিবাদে, সেগুলো এখন নাগরিক সমাজের মিছিল হয়ে গেছে, পশ্চিমবঙ্গবাসীর দাবি হয়ে গেছে, সাধারণ মানুষের দাবি হয়ে গেছে। বিষয়টা এমন জায়গায় চলে এসছে যে একটি মানুষ যখন কোনো মিছিল হচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে, তখন যদি সে পায়ে পা না মেলায় তাহলে তার বিবেক দংশিত হচ্ছে, আর এর জন্য সে বিবেকের তাড়নায় সেই মিছিলে যাচ্ছে। আর তৃণমূলের এটাই হয়ে গেছে সব থেকে বড় অস্বস্তি। দেখুন, আপনি যদি সিঙ্গুর নন্দীগ্রাম বলেন, মানুষ ঘটনাগুলো নিয়ে বিচলিত ছিল। আন্দোলন কে করেছে? একটা সময় এসইউসিআই করেছিল, সেটাকে হাইজ্যাক করেছে তৃণমূল। মমতা ব্যানার্জি বিরোধী হিসেবে সবার আগে ছিল, তাই তিনি সেই আন্দোলনটিকে হাইজ্যাক করে নিয়েছিল। আন্দোলনটা তার নামাঙ্কিত হয়ে যায় এবং সেটা তৃণমূলের ফেভারে চলে আসে, তৃণমূলের আনুকূল্যে চলে আসে, এবং তৃণমূল জিতে যায় 2011-তে। এবার এখন যে আন্দোলনটা তৃণমূলের বিরুদ্ধে হচ্ছে বা শাসকের বিরুদ্ধে হচ্ছে মনে করছে শাসক, সেটা বেসিক্যালি একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে হচ্ছে, যেই সমস্যাটা তৈরি হয়েছে তার বিরুদ্ধে হচ্ছে। আর তৃণমূল এটাকে নিজের গায়ে জড়িয়ে নিচ্ছে। এখান থেকে দুটো প্রশ্ন উঠে আসে। প্রথম প্রশ্ন, ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি, তামে তৃণমূল নিজের গায়ে এটা নিয়ে যখন ডোরিনা ক্রসিং এ মমতা ব্যানার্জি বক্তব্য রাখছেন, এবং মমতা ব্যানার্জি তার বিভিন্ন শাখা সংগঠনকে আন্দোলনের জন্য নামিয়ে দিচ্ছে, এবং সেই বলছে যে দোষীর ফাঁসি চাই, উপযুক্ত সাজা চাই, মুখ্যমন্ত্রী উনি, পুলিশ মন্ত্রী উনি, স্বাস্থ্যমন্ত্রী উনি, তার আমলে এই ঘটনা ঘটেছে, তার বিরুদ্ধে মানুষ প্রতিবাদ করছে, উনিও প্রতিবাদ করছে, তার তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছে? সবার উপরে তো তিনিই রয়েছেন, তাহলে তিনি কার বিরুদ্ধে প্রতিবাদ করছে? এই যে ঘটনাটা, এটা মানুষ বুঝে যাচ্ছে যে কোথাও গিয়ে এটা রাজনৈতিক একটি চাল, আর এটা করে তৃণমূল আরো মানুষের ক্ষতি করছে, মানুষের বিবেককে আঘাত করছে, যে আমরা তোমাকে বোকা ভাবি। এটা গেল এক। দ্বিতীয় কথা, তৃণমূল যদি এটা ভেবে থাকে যে আরজি করকে কেন্দ্র করে এই পুরো আন্দোলনটা হচ্ছে, তাহলে ভুল করছে। কারণ কালকে যখন কলাকুশলী বা শিল্পীদের যে অবস্থান বিক্ষোভ এবং মিছিল ছিল, সোহিনী সরকার ঠিকই বলেছিল যে এই যে আন্দোলনটা, এই যে প্রতিবাদটা কেবলমাত্র পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে হওয়া উচিত। তার কারণটা এটা হচ্ছে নারী জাতির যে অপমান, তাদেরকে দমিয়ে রাখা, তাদেরকে দাবিয়ে রাখার যে প্রক্রিয়া, সেটার বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত, এই অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন হওয়া উচিত। আর তৃণমূল এটাকে নিজের গায়ে বারবার মেখে নিচ্ছে। মমতা ব্যানার্জির সাথেও লোক আছে এটা বোঝাতে গিয়ে মমতা ব্যানার্জি প্রথমে নিজে মিছিল করলো, তারপর ব্লকে ব্লকে এটার কর্মসূচি ঘোষণা করলো, সেখানে সেখানে মিছিল হলো, তারপর অবস্থান বিক্ষোভ হলো। ইদানিং আবার তারা প্রথম দিন তৃণমূল কংগ্রেসকে নামালো, মূল সংগঠনকে, তার আগের দিন তারা ছাত্রকে নামালো বিভিন্ন কলেজের গেটে অবস্থান করার জন্য, তারপর তৃণমূল কংগ্রেস নিজে নামলো, তারপর তাদের যে মহিলা শাখা সংগঠন ছিল তাদেরকে নামানো হলো। মানে মমতা ব্যানার্জি এটা বোঝাতে চাইছেন যে আমাদের সাথেও মানুষ রয়েছে, তৃণমূল কংগ্রেসকে ভাগ ভাগ করে নামিয়েছে মানুষের সামনে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য। এটা কি খুব দরকার ছিল? আন্দোলনের যে অভিমুখ, ওটা বিজেপির যদি এটা থাকে যে দফা এক, দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, অন্যান্যদের কিন্তু এই দাবিটা না, অন্যান্যদের দাবি বিচার চাই। তাহলে কি তার মানে এটাই যে বিচার যখন চাইছে এবং এটা নিয়ে যত তদন্ত এগিয়ে যাবে তত তৃণমূলের ফাঁসার চান্স রয়েছে, বা এটা বেরিয়ে যাবে সকলের সামনে যে তৃণমূল ঘনিষ্ঠ যেসব লোকেরা এই আরজি করকে দখল করেছিল তারাই এটার সাথে জড়িত? আজকে ডাক্তাররা মিছিল করতে করতে রাস্তায় বসে পড়েছে,
তাদের লেখা আরো স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, তাদের ছবি আঁকা আরো দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এতদিন আন্দোলন ছিল বিচার চাই, এতদিন আন্দোলন ছিল সন্দীপ ঘোষের পদত্যাগ চাই, আর এখন আন্দোলন পৌঁছে গেছে কলকাতার সিপি বিনীত গোয়েলের পদত্যাগ চাই, আর না হলে আমাদের সামনে তাকে হাজির হতে হবে। তার মানে শাসক বা তৃণমূল যত তাদের মতো করে রাস্তায় নামবে, এই আন্দোলনের তীব্রতা আরো তীব্রতর হবে, এটা স্পষ্ট হয়ে গেছে। তাই এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যতটা নিজেকে সংকুচিত করে নেবে, আমার মনে হয় ততটাই মঙ্গল। নাহলে তৃণমূলের ক্ষেত্রে গিয়ে এটা এক অশনি সংকেতে পরিণত হতে চলেছে। আসলে তৃণমূল মানে পথ হাতড়ে পাচ্ছে না, তারা বুঝতে পারছে না কোথায় গিয়ে সমস্যাটা হলো। তারা ভাবছে যে ঘটনাটি ঘটেছে আরজি করে, এটা তো অনেকই হয়। মণিপুরে ওখানকার মেয়েদেরকে নগ্ন করে প্যারেড করা হয়েছে, তাদের মধ্যে একজনের স্বামী তো আবার কার্গিলের যোদ্ধা ছিলেন। তারপর উত্তরপ্রদেশে এরকম ঘটনা ঘটেছে, যখন আরজি কর হয়েছে তারপরে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডের ওদিকে এরকম ঘটনা ঘটেছে। তাহলে কেন মানুষ এইভাবে সর্বস্তরে নেমে এসছে? আবাল বৃদ্ধ বনিতা বিভিন্নভাবে পায়ে পা মিলিয়েছে, কোনো না কোনো ভাবে কোনো না কোনো মিছিলে তারা তাদের যোগদান দিয়েছে, অন্তত এটার প্রতিবাদে। তৃণমূল ভাবছে এইভাবে কেন মিছিলটা হয়ে গেল, সমাজের সর্বস্তরে কেন পৌঁছে গেল? আরজি কর নিয়ে কেবলমাত্র পৌঁছে যায়নি, তার আগে অনেকগুলো ঘটনা ছিল। মমতা ব্যানার্জির উচিত চোপড়াতে গিয়ে ওখানকার বিধায়কের কান মলে তাকে টেনে হিসেবে ঘরের থেকে বের করা, তাকে জিজ্ঞেস করা এই জেসিপির জন্ম কে দিয়েছিল, এই জেসিবি কে অধিকার কে দিয়েছিল যে রাস্তায় একটি মেয়েকে ফেলে ওরকম তালিবানের মতো মারা, এটা অধিকার কে দিয়েছিল? কামারহাটির মদন মিত্র থেকে সৌগত রায়, এদেরকে ধুতির কাছা ধরে টেনে নেওয়া উচিত রাস্তায়, এবং বলা উচিত এই জয়ন্ত সিং যে ছেলেটা, এর উদ্ভব কিভাবে হয়েছিল, তাদের সাহস কি করে হয় ছেলে থেকে মেয়ে তাদের উপরে এভাবে অত্যাচার চালানো। আপনার পুলিশ প্রশাসন বিনীত গোয়েলকে গিয়ে অন্তত একবার এই আরজি কর দিয়ে কানে ফুসফুস যেগুলো করেন সেগুলো বাদ দিয়ে বাকিটা একবার চিৎকার করে বলুন যে রাস্তার ধারে এরকম করে কিভাবে দখল হয়ে গেল দিনের পর দিন, কেউ জানলো না, কেউ বুঝলো না, এগুলো টাকা কে তুলেছে? উত্তরবঙ্গের নেতা নেত্রীগুলোকে কলার ধরে টেনে হিঁচড়ে রাস্তায় বের করে বলুন যে বালি খাদানগুলোর এই অবস্থা কেন, চারিদিকে পাড় কেন ভেঙে যাচ্ছে, নদীগুলোর কেন এই অবস্থা, জঙ্গলের বাইরের আবরণটুকু রয়েছে উত্তরবঙ্গের ভিতরে, গরুমারা বলুন জলদাপাড়া বলুন, সেখানকার ভিতরে গাছগুলো কোথায়? পার্থ চট্টোপাধ্যায়কে আর একবার জেলে গিয়ে জিজ্ঞেস করুন যে তুই কেন করেছিলি এই ঘটনাটা, এত টাকা কেন পাওয়া গেল তোর ওখান থেকে? একটার পর একটা ঘটনা, একটার পর একটা ঘটনা স্তূপাকৃতি হয়ে যে বারুদের আকার নিয়েছিল, আগ্নেয়গিরির আকার নিয়েছিল, আরজি কর সেখানে স্ফুলিং এর কাজ করেছে। না হলে এটা সম্ভব নাকি? 5 থেকে 6 মাস আগে একটি দল যে নির্বাচিত হয়ে এসছে এবং এভাবে নির্বাচিত হয়ে এসছে, তার বিরুদ্ধে এত মানুষের ক্ষোভ, এভাবে রাস্তায় নেমে গেছে। আর যেই বিরোধী দলরা রাজনৈতিকভাবে দেউলিয়া, যাদেরকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে, বিন্দু মাত্র বিশ্বাস করে না, তারা আজকে আবার পদত্যাগ নিয়ে কথা বলছে। কারণ তারা জানে যে যদি ইলেকশন হয়, নির্বাচন হয়, যদি জনমতের ব্যাপার আছে, আবার তাদের কোনো জায়গা নেই। তাদেরকে মানে মমতা ব্যানার্জিকে যদি 2 পয়সার বিশ্বাস করে, তাহলে এদেরকে -2 পয়সার বিশ্বাস করে। এদের বিন্দুমাত্র কোনো গ্রহণীয়তা নেই রাজনৈতিক বাজারে মানুষের মধ্যে। তাই এখন তারা পদত্যাগ নিয়ে লাফাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসকে সংযত হবে, বুঝতে হবে। তারা যদি ভাবে তাদের শাখা সংগঠনের মাথাগুলোকে সামনে নিয়ে আসবে, তারপর তাদেরকে দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় আন্দোলন করিয়ে এটা বোঝানোর চেষ্টা করবে যে আমাদের সাথেও মানুষ রয়েছে, এবং দেখুন প্রত্যেকটা প্রজন্মের মানুষও আমাদের সাথে রয়েছে, ভুল করছেন। 14ই আগস্ট স্বাধীনতার মধ্যরাতে যেভাবে রাত দখল করেছিল মেয়েরা, এবং যেই মিছিল বেড়ে হয়েছিল, যত মানুষ সেদিন রাস্তায় নেমেছিল, তৃণমূল কংগ্রেস 2026 পর্যন্ত লাগাতার যদি প্রতিদিন মিছিল করে, তাও ওদিনকার জনসংখ্যাকে ধরতে পারবে না। তার পরবর্তী যে আরো বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মানুষ প্রতিদিন পা মেলাচ্ছে, ওগুলো তো ছেড়েই দিন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।